হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলাপ আলোচনা করব, থাম্বনেলটা দেখে আশা করি কিছুটা আন্দাজ তোমরা করতে পেরেছো। ট্রাম্পের ট্যারিফ নীতি এবং ভারতবর্ষ, এই ইস্যুটা এই মুহূর্তে ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে একটা ওয়ান অফ দ্য ক্রুশিয়াল অ্যান্ড বার্নিং ইস্যু। তো আমরা এই বিষয়টার উপরে বিস্তারিত ক্লাসে আলাপ আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, যাতে আরও অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট এই প্ল্যাটফর্মটা সুযোগ সুবিধা নিতে পারে। ট্রাম্পের এই ট্যারিফ নীতির ফলে ইন্ডিয়ান ইকোনমি রাইট নাও কী সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে বা আগামী দিনে কী সিচুয়েশন তাকে ফেস করতে হতে পারে, তার সমস্ত কনসিকোয়েন্সেস নিয়েই আজকে ক্লাসটা আমরা করব। তো আমরা আশা করি বুঝতেই পারছি যে আজকে আমাদের টপিক অফ কনসার্ন হলো ট্রাম্পস ট্যারিফ রুল অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি, রাইট? তো বেসিক্যালি যে জিনিসটা বলার, আমরা মোটামুটি সবাই জানি, যে কোনো প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া সব জায়গাতে আমরা দেখেছি যে অন 30th July 2025 US President Donald Trump announced that the Indian products would be subject to 25% tariff upon the arrival in the United States starting August 1st. তো বলছে জুলাইয়ের 30 তারিখে 2025-এ ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা অ্যানাউন্স করে যে ইন্ডিয়া থেকে যে প্রোডাক্ট ইউএসএতে এন্টার করবে, মানে ইন্ডিয়ার এক্সপোর্টেবল প্রোডাক্ট, ইউএসএর ক্ষেত্রে সেটা ইম্পোর্টেবল প্রোডাক্ট, এবং সেই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে ইনিশিয়ালি 25% ট্যারিফ বা শুল্ক ইম্পোজ করা হবে, এবং সেটা ডেফিনেটলি আগস্ট 1st থেকে সেটার ইমপ্লিমেন্টেশনসের বিষয় ছিল। এবং সেক্ষেত্রে অ্যাডিশনালি পরবর্তী সময় পেনাল্টি হিসাবে, তার মানে হচ্ছে বেসিকলি ইন্ডিয়া যেহেতু রাশিয়ার কাছ থেকে ক্রুড পেট্রোলিয়ামটা ইম্পোর্ট করে, এটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ক্রুশিয়াল ইম্পোর্টেবল প্রোডাক্ট, রাশিয়ার সঙ্গে এই রিলেশনশিপটা ইন্ডিয়ার ভীষণভাবেই মেনটেন হয়। তো সেটার একটা পেনাল্টি হিসাবে অ্যাডিশনাল কিছু ট্যারিফ ইম্পোজ করার কথাও বলা হয়, এবং সেই হিসাবে আমরা দেখছি যে আগস্ট 6-এ আমরা 2025-এ প্রেসিডেন্ট ট্রাম্প অ্যানাদার ওয়েতে 25% ট্যারিফের ওপর অ্যানাদার 25% ট্যারিফ ইম্পোজ করে টোটাল অ্যামাউন্ট অফ ট্যারিফের পরিমাণটা দাঁড় করিয়ে দিল 50%, মানে এটা একটা ভেরি হিউজ অ্যামাউন্ট অফ ট্যারিফ। তো সেটার অ্যাকচুয়ালি যে হিসাবে বিষয়টা দেখা হচ্ছে সেটা হচ্ছে যে রাশিয়ার সঙ্গে ইন্ডিয়ার যে বাইল্যাটারাল ট্রেড নেগোসিয়েশনস, এবং সেখানে ক্রুড পেট্রোলিয়াম ওয়ান অফ দ্য ক্রুশিয়াল প্রোডাক্ট যেটা ইন্ডিয়া ইম্পোর্ট করে রাশিয়ার কাছ থেকে, তো সেই জায়গাটার ওপরে একটা পেনালাইজেশনস করা। তো সেই পেনালাইজেশনস হিসাবে আমরা এই 50% ট্যারিফের ব্র্যাকেটটা দেখলাম, এবং যেটার ইম্প্যাক্ট বা এফেক্টিভনেসটা শুরু হওয়ার কথা ছিল আগস্ট 27, 2025, যেটা ডেফিনেটলি ইমপ্লিমেন্টেড হয়ে গেছে সেই ইম্প্যাক্টটা, রাইট? তো এবার আমরা খুব সহজে চট করে বুঝে নেব এই ট্যারিফ ব্যাপারটা কী এবং ট্যারিফ কিসের ওপর ইম্পোজ করা যেতে পারে। ট্যারিফ ইজ ওয়ান কাইন্ড অফ ট্যাক্সেশন, রাইট? এবার এই ট্যারিফ তখনই আসে যখন কোনো প্রোডাক্ট এক্সপোর্ট ইম্পোর্টের বাকেটের মধ্যে পড়ে, রাইট? এটা এক্সপোর্টেবল প্রোডাক্টের ওপরেও হতে পারে, আবার ইম্পোর্টেবল প্রোডাক্টের ওপরেও হতে পারে। যদি এটা এক্সপোর্টেবল প্রোডাক্টের ওপরে হয় তাহলে সেটাকে আমরা বলি এক্সপোর্ট ট্যারিফ, আর যদি সেটা ইম্পোর্টেবল প্রোডাক্টের ওপরে হয় তখন সেটাকে বলা হয় ইম্পোর্ট ট্যারিফ। এবার প্রশ্ন হচ্ছে এক্সপোর্ট ট্যারিফ ব্যাপারটা কি? এক্সপোর্ট ট্যারিফ তখনই করা হয়ে থাকে যখন আমরা দেখছি ডোমেস্টিক মার্কেটে জিনিসটার মনে করো একটা হাহাকার তৈরি হয়েছে বা একটা ক্রাইসিস তৈরি হয়েছে। তো সেই সিচুয়েশনটাকে মোকাবিলা করার জন্য, এক্সপোর্টের ভলিউমটাকে রিডিউস করার জন্য, কারণ যারা এক্সপোর্টার তারা তো ডেফিনেটলি এক্সপোর্ট করার দিকে ওরিয়েন্টেড হবে, কিন্তু ডোমেস্টিক মার্কেটে যদি সেই প্রোডাক্টের একটা হিউজ ক্রাইসিস তৈরি হয়, তো সেই সাপ্লাই চেনটাকে যাতে কোনোভাবে ডিসরাপ্টেড না হয়, তো তার জন্য ডেফিনেটলি আমরা অ্যাডিশনালি ট্যাক্সাইজ করছি এক্সপোর্টেবল প্রোডাক্টের উপরে, যাতে কিনা এক্সপোর্টের ভলিউমটা কমে এবং ডোমেস্টিক মার্কেটে ওই প্রোডাক্টের সাপ্লাইটা রেগুলারাইজ হয়। তো এটাকে আমরা এক্সপোর্ট ট্যারিফ বলি। একই রকমভাবে যখন ইম্পোর্ট ট্যারিফের কথা বলি, সেটা বুঝতেই পারছো যে ইম্পোর্টেবল প্রোডাক্টের উপর ট্যারিফ যখনই ইম্পোজ করা হচ্ছে তখন দেশীয় বাজারে জিনিসটার দাম বেড়ে যাচ্ছে। তার ফলে দেখা যাচ্ছে যারা ডোমেস্টিক ম্যানুফ্যাকচারার তারা কিন্তু ডেফিনেটলি কোথাও গিয়ে একটুখানি সুযোগ সুবিধা পাবে তাদের প্রোডাক্টগুলো সেল করার ক্ষেত্রে, এবং ডোমেস্টিক মার্কেটে সেই দেশীয় প্রোডাক্টগুলোর ডিমান্ড বাড়া বা ডোমেস্টিক মার্কেটে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনসের পথে এগিয়ে যাওয়া, সেই বিষয়গুলোর ক্ষেত্রে একটুখানি সুরাহার জায়গা থাকে। সুতরাং এটা মনে রাখবে যে ট্যারিফ কিন্তু দুরকমভাবেই হতে পারে, সেটা এক্সপোর্ট ট্যারিফও হতে পারে, আবার ইম্পোর্ট ট্যারিফও হতে পারে। তো রাইট নাও ডোনাল্ড ট্রাম্প যেটা করেছে, তারা ইন্ডিয়া থেকে যে প্রোডাক্টটা ইউএসএতে যাচ্ছে, যেটা ইন্ডিয়ার এক্সপোর্টেবল প্রোডাক্ট, ওদের ইম্পোর্টেবল প্রোডাক্ট, তো ওদের ইম্পোর্টেবল প্রোডাক্টের ওপরে ওরা 50% ট্যারিফ ফর ইন্ডিয়ান প্রোডাক্ট ওরা করেছে। তার ফলে
কি কি ইম্প্যাক্ট ভারতীয় অর্থনীতি দেখতে চলেছে বা কি কি ইম্প্যাক্টের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আমরা একটু দেখে নেব। তো বলেছে দেখো, অ্যাজ অন August 27, 2025, a total tariff of 50% has been levied on the wide array of Indian exports, including কি কি আছে দেখো, টেক্সটাইল, সি ফুড, মেশিনারি, জুয়েলারি। তো নানা ধরনের প্রোডাক্টসের ওপরে কিন্তু এই 50% ট্যারিফের ইম্প্যাক্টটা আমরা দেখেছি, যেগুলো ওয়ান অফ দ্য ক্রুশিয়াল এক্সপোর্টেবল প্রোডাক্ট ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান ইকোনমি, যখন সেটা ইউএস ইকোনমির সঙ্গে সেই ট্রানজাকশনসটা আমাদের হয়। এবং বলেছে দেখো, দিস মুভ ইজ প্রাইমারিলি ইন রেসপন্স অফ দ্য ইন্ডিয়াস কন্টিনিউড ইম্পোর্টেশনস অফ দ্য রাশিয়ান অয়েল, উইচ দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ভিউজ অ্যাজ আ আন্ডারমাইনিং ওয়েস্টার্ন স্যাংশন এগেনস্ট রাশিয়া। তাহলে মানে রাশিয়ার ওপরে পশ্চিমী দেশগুলো, মানে রাশিয়া এবং তার মিত্র দেশগুলোর ওপর পশ্চিমী দেশগুলো যে নিষেধাজ্ঞা, তো সেটাকে খানিকটা অবমাননা করছে ইন্ডিয়া। এইটাকে ভেবে নিয়েই কিন্তু এই পেনালাইজেশনসটা ইন্ডিয়ান এক্সপোর্টেবল প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু ট্রাম্প গভর্নমেন্ট ইম্পোজ করেছে। এবং এই ধরনের প্রোডাক্ট যেগুলো ইন্ডিয়ার মেজর এক্সপোর্টেবল প্রোডাক্ট ইন দ্য কনটেক্সট অফ ইউএস ইকোনমি, তো সেটার ক্ষেত্রে কিন্তু তাদের ডেফিনেটলি ভলিউম অফ এক্সপোর্টের পরিমাণ ড্রাস্টিক্যালি ড্রপ ডাউন করবে এবং এই সেক্টরসগুলো সাফার করবে, সেটা কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল। এবার কি বলেছে দেখো, এরপরে আমরা বেশ কিছু নিউজ দেখলাম, সেই বিষয়গুলোকে একটুখানি সামারাইজ করব। বলেছে দেখো, দ্য ট্যারিফ হ্যাভ রেজ দ্য কনসার্নস অ্যাবাউট দেয়ার ইম্প্যাক্ট অন ইন্ডিয়ান এক্সপোর্টস অ্যান্ড দ্য ব্রডার বাইল্যাটারাল রিলেশনশিপ। তো ডেফিনেটলি এটা এক্সপোর্টের ওপরে ভীষণভাবেই একটা নেগেটিভ ইম্প্যাক্ট সৃষ্টি করছে এবং দ্বিপাক্ষিক যে রিলেশনশিপ ইউএসের সঙ্গে ইন্ডিয়ার বহু পুরনো যে দ্বিপাক্ষিক রিলেশনশিপ, তো সেটার ক্ষেত্রেও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করার জায়গা সৃষ্টি করছে। এবং বলা হয়েছে দেখো, দ্য ইন্ডিয়ান ট্রেড মিনিস্টার Piyush Goyal has stated that India will not bow down to the US and seeking to diversify its trade partnership. ইন্ডিয়া কিন্তু এটার জন্য ডেফিনেটলি মাথা নত করবে না এবং সে চাইলে তার ট্রেড পার্টনারশিপের টোটাল যে পেরিফেরিটা সেটাকে চেঞ্জ করবে এবং সেক্ষেত্রে পারমোটেশন কম্বিনেশনস উইল বি অল্টার্ড ডিপেন্ডিং আপন দ্য সিনারিও। কিন্তু তার মানে এটা নয় যে এই অনৈতিকভাবে তাকে যে পেনালাইজ করা হয়েছে সেটা সে কিন্তু খুব ইজি নোটে মেনে নেওয়ার জায়গায় থাকবে না। তো বলেছে দেখো, অ্যানালিস্ট ওয়ার্ন দ্যাট দিস ট্যারিফ কুড পুশ ইন্ডিয়া ক্লোজার টু আদার গ্লোবাল পাওয়ার্স লাইক চায়না, রাশিয়া। তো ডেফিনেটলি ইউএসের সঙ্গে রিলেশনশিপটা যদি একদম তলানিতের দিকে চলে যায় ইউএসের এই অনৈতিক ভাবনা চিন্তা করার জন্য, তাহলে ডেফিনেটলি ইন্ডিয়া কিন্তু অন্যান্য যে টপ ইকোনমিক কান্ট্রিজগুলো রয়েছে যেগুলো অত্যন্ত পাওয়ারফুল, যেমন চায়না, রাশিয়া, তাদের ক্লোজার হবে, তাদের সঙ্গে বিভিন্ন ধরনের মাল্টিল্যাটারাল বাইল্যাটারাল ট্রেড নেগোসিয়েশনসগুলো আরও অনেক স্ট্রঙ্গার হবে, সেটা ভাবনা চিন্তা করা হচ্ছে। এবং যেটা কিন্তু পুরো জিওপলিটিক্যাল ল্যান্ডস্কেপটা ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, রাদার ওয়ার্ল্ড ইকোনমির ক্ষেত্রেও টোটাল জিওপলিটিক্যাল যে সিচুয়েশনটা, সিনারিওটা, সেটা কিন্তু ভীষণভাবে অল্টার্ড হতে চলেছে, রাইট? তো বলেছে দেখো, ওয়াইল দ্য ট্যারিফ রিমেন্স ইন এফেক্ট, এ রিসেন্ট ইউএস কোর্ট রুলিং হ্যাজ ডিক্লেয়ার দ্যাট মোস্ট অফ দ্য ট্রাম্পস ট্যারিফ ইললিগাল। তো ইউএস কোর্ট সেও এটা বলছে যে ট্রাম্পের যে ট্যারিফ নীতি সেটা ইললিগাল, মানে এটা ইললজিক্যাল, এটার কোনো লজিক্যাল গ্রাউন্ড নেই। এবং দো দে আর সেট টু স্টে ইন প্লেস আনটিল অ্যাটলিস্ট October 14। যদিও তারা বলছে এটা ইললিগাল এবং ইললজিক্যাল, এটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে তারাও কন্ডেম করছে, কিন্তু স্টিল এটার ইমপ্লিমেন্টেশনস বা ইমপ্লিকেশনস বা এটার যে লং ড্রন ইম্প্যাক্টটা সেটা বলছে October 14 পর্যন্ত কিন্তু আমরা ভাবছি নিদেন পক্ষে এই ট্রাম্পের যে ট্যারিফের যে ইম্পোজিশনসটা সেটা কিন্তু থাকবে। এরপরে কি বলা হয়েছে দেখো, দ্য রিসেন্ট ইম্পোজিশন অফ 50% ট্যারিফ বাই দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট হ্যাজ ইন্ট্রোডিউসড কোন কোন জায়গায় ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে ট্রাম্পের এই 50% ট্যারিফ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে বা করছে এবং ভবিষ্যতে সেক্ষেত্রে আমরা কি কি সমস্যা ফেস করতে পারি। তো কি কি বিষয় বলা আছে দেখো, সিগনিফিকেন্ট চ্যালেঞ্জেস ফর ইন্ডিয়ান ইকোনমি অ্যাফেক্টিং ট্রেড, কারেন্সি স্টেবিলিটি, এমপ্লয়মেন্ট অ্যান্ড ডিপ্লোম্যাটিক রিলেশনস। তো এগুলোর ওপরে মূলত আমরা ইম্প্যাক্টগুলো আজকে ক্লাসে আলাপ আলোচনা করব। তো প্রথমেই চলে যাব যে বিষয়টার ওপরে, প্রথমে আমরা যে পয়েন্টের উপরে যাব সেটা হচ্ছে ইকোনমিক ইম্প্যাক্ট। তো ইকোনমিক ইম্প্যাক্টের মধ্যে
প্রথমে যেটা বলবো জিডিপি গ্রোথ, আমরা মোটামুটি সবাই জানি জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। কোনো একটা কান্ট্রি একটা নির্দিষ্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে দেশটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে যে গুডস অ্যান্ড সার্ভিস ফাইনাল লেভেলে প্রডিউস হয় তার যে মানিটারি ভ্যালু সেটা কান্ট্রিটার জিডিপি বলা হয়। তো এই জিডিপি গ্রোথের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আমরা যদি জিডিপি গ্রোথের বিষয়টার ক্ষেত্রে যদি আমরা ক্যালেন্ডার ইয়ার দেখি, তো ক্যালেন্ডার ইয়ার 2025-এর যদি আমরা Q2 এর কথাটা বলি, তার মানে ডেফিনেটলি Q2 মানে দ্যাট ইজ স্টার্টিং ফ্রম এপ্রিল মে জুন। এই যে কোয়ার্টারটা, এই এপ্রিল মে জুনের যে কোয়ার্টারটা, সেই Q2 এ আমরা যদি গ্রোথটা দেখি তাহলে সেটা 7.8% জিডিপি গ্রোথ দেখছি। এবং আমরা যদি ফাইন্যান্সিয়াল ইয়ার ওয়াইজ দেখি 2025, সেক্ষেত্রে এটা Q1 হবে, কারণ সেটা শুরু হচ্ছে ডেফিনেটলি 1 এপ্রিল থেকে। তো এপ্রিল মে জুন এটা ফার্স্ট কোয়ার্টার হবে এই ফাইন্যান্সিয়াল ইয়ারের রেসপেক্টে। এনিওয়ে আমরা ফাইন্যান্সিয়াল ইয়ারের রেসপেক্টেই দেখি বা ক্যালেন্ডার ইয়ারের রেসপেক্টেই দেখি, তো ক্যালেন্ডার ইয়ার হিসাবে সেটা Q2 এবং ফাইন্যান্সিয়াল ইয়ারের রেসপেক্টে সেটা Q1, এবং সেখানে কিন্তু একই রকমভাবে কিন্তু লেভেলটা কিন্তু সেমই আছে। তার মানে জিডিপি গ্রোথ রেট কিন্তু আমরা 7.8% এবং জিভিএ গ্রোথ রেট কিন্তু 7.6%। তো ইট ইজ কোয়াইট রেকমেন্ডেবল অ্যামাউন্ট অফ ভলিউম অফ গ্রোথ, রাইট? যে ডেটাটা আমাদের কাছে মসপি, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন রিলিজ করেছিল। তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমরা একটা ভালো ট্র্যাকে চলছিলাম। তো বলেছে দেখো, ইকোনমিস্ট ওয়ার্ন দ্যাট দ্য নিউ ট্যারিফ could reduce the annual growth rate up to 1 percentage point if they persist। তার মানে ডেফিনেটলি এই যে গ্রোথের ট্র্যাকটা আমার চলছিল, তো ডেফিনেটলি এটা আমরা ফাইন্যান্সিয়াল ইয়ারের Q1 বা ক্যালেন্ডার ইয়ারের Q2 এ যে গ্রোথটা আমরা দেখলাম, সেক্ষেত্রে স্ট্যাট 1% রিডাকশন, মানে এটা 6.8%-এর প্রজেকশনসের কথা বলা হচ্ছে যদি কন্টিনিউ বেসিসে এই ট্যারিফটা চলতেই থাকে, 50% ট্যারিফের হাই লেভেলটা। এবার দেখো এক্সপোর্টের লসের ক্ষেত্রে ব্যাপারটা কি দেখব। তো বলেছে দেখো, দ্য ট্যারিফ অ্যাফেক্টস দ্য অ্যাপ্রক্সিমেটলি 2/3 of the India's $85 billion exports to the US। তো ডেফিনেটলি ইউএস ইকোনমির সঙ্গে ইন্ডিয়ার যে বাইল্যাটারাল ট্রেড নেগোসিয়েশনস, এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে ইন্ডিয়ার যে $85 billion এক্সপোর্ট যেটা ইউএসের সঙ্গে হয়ে থাকে, তার প্রায় 2/3 নেগেটিভলি ইম্প্যাক্টেড হবে ইউএস গভর্নমেন্টের এই পদক্ষেপের জন্য। এবং সেক্ষেত্রে কিন্তু 45 থেকে 60 বিলিয়ন ডলারের একটা লস অফ ফরেন কারেন্সি আর্নিং হতে পারে। কারণ দেখো, এক্ষেত্রে আমরা যদি একটুখানি ডেটাটা দেখি, যেটা বেসিক্যালি মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি রিলিজড হওয়া একটা ডেটা, সেক্ষেত্রে আমরা দেখছি দেখো যে ইউএসের সঙ্গে ইন্ডিয়ার যে এক্সপোর্টসটা হয়ে থাকে, ইন্ডিয়ার টপ আইটেম অফ এক্সপোর্টস অফ ইউনাইটেড স্টেটসের মধ্যে কী কী বিষয় আছে দেখো, সোলার প্যানেল, স্মার্টফোনস, পেট্রোল, আনক্যাটেগরাইজড মেডিসিন, শ্রিম্প, পেট্রোলিয়াম প্রোডাক্টস, অ্যান্টি-ক্যান্সারাস ড্রাগ, ডায়মন্ড জুয়েলারি, ভেহিকেল অ্যাক্সেসরিজ, এগুলো সবই কিন্তু বেসিকলি ইউএসের সঙ্গে ইন্ডিয়ান ইকোনমির যে এক্সপোর্ট হয় সেই এক্সপোর্টেবল প্রোডাক্টের মধ্যে পড়ে। এবং এটা অল অ্যারাউন্ড যদি টোটাল ভলিউম অফ কোয়ান্টাম অফ এক্সপোর্টটা ধরি, সেটা প্রায় $85 বিলিয়ন মতো হয়ে থাকে। কিন্তু ট্রাম্পের এই ট্যারিফ নীতির জন্য এই ভলিউম অফ আর্নিংটা কিন্তু ড্রাস্টিক্যালি ড্রপ ডাউন করে 45 to 60 বিলিয়ন ডলারের একটা রিডাকশন আমরা দেখছি, যে এই ভলিউম অফ লস অফ আর্নিং কিন্তু হতে পারে। তার মানে ডেফিনেটলি ইট ইজ কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল যদি এক্সপোর্টেবল প্রোডাক্ট, ইন্ডিয়ার যেটা এক্সপোর্টেবল প্রোডাক্ট, যেটা ইউএসের ইম্পোর্টেবল প্রোডাক্ট, তার উপরে যদি ট্যারিফটা ইম্পোজ করা হয়ে থাকে, তো ডেফিনেটলি এটা অনেক বেশি কস্টলি হয়ে যাবে। কস্টলি যত হবে তত ইন্ডিয়ান প্রোডাক্টের ডিমান্ডটা কিন্তু কমবে, তার মানে ডেফিনেটলি আমার ফরেন কারেন্সি আর্নিংটা কমবে। তো সেই আর্নিংটা কমে যাওয়ার ভলিউমটা অনেকটা বেশি, এবং সেক্ষেত্রে পোটেনশিয়াল লসেস হতে পারে 45 থেকে 60 বিলিয়ন ডলারের মতো, রাইট? এরপরে আমরা একটা চার্টের ফর্মে জিনিসটা একটু দেখতে চাইবো। সেটা হচ্ছে দেখো, ইন্ডিয়ার সঙ্গে ইউএসএ যে ধরনের প্রোডাক্টসের এক্সপোর্ট হয়ে থাকে তার মধ্যে কী কী বিষয় আছে দেখো, ক্যাপিটাল গুডস, টেক্সটাইল, জেমস অ্যান্ড জুয়েলারি, ফার্মাসিউটিক্যালস, স্মার্টফোনস, কেমিক্যালস, ফুডস অ্যান্ড বেভারেজেস, অয়েল, গ্যাস, অটো অ্যান্ড আদার্স। তো এক্ষেত্রে দেখো কতগুলো বিষয়ের ওপর একটুখানি আমাদের নজর দিতে হবে। প্রথম প্যানেলে যে বিষয়টা বলেছে দেখো, শেয়ার অফ ইউএস ইন ইন্ডিয়াস এক্সপোর্ট। তার মানে ডেফিনেটলি ইন্ডিয়ার এক্সপোর্টে টোটাল যে ভলিউম অফ এক্সপোর্ট বাস্কেট, এমন
তো নয় যে খালি ইউএসের সঙ্গে ইন্ডিয়ার এক্সপোর্ট হয়, মাল্টিল্যাটারাল বাইল্যাটারাল ট্রেড নেগোসিয়েশনস ইন্ডিয়ার সঙ্গে বহু কান্ট্রি রয়েছে, ও সেক্ষেত্রে ইন্ডিয়ার অন্যান্য সমস্ত দেশের সঙ্গেও এক্সপোর্ট হয়। তো টোটাল ভলিউম যে ইন্ডিয়াস এক্সপোর্ট, সেখানে ইউএসের শেয়ার যদি বলি তাহলে ক্যাপিটাল গুডসের ক্ষেত্রে সেটা 18%, টেক্সটাইলের ক্ষেত্রে 28%, জেমস অ্যান্ড জুয়েলারির ক্ষেত্রে 31%, ফার্মাসিউটিক্যালসের ক্ষেত্রে সেটা 36%, স্মার্টফোনের ক্ষেত্রে 33%। তো রেসপেক্টিভ এরকমভাবে কিন্তু তার ভলিউম অফ শেয়ার অফ ইউএসের প্রোডাক্ট মানে ইউএসের ডিমান্ডটা রয়েছে ইন্ডিয়ার এক্সপোর্টেবল প্রোডাক্টসের ক্ষেত্রে। এবার যদি আমি বলি উল্টো ঘটনাটা, মানে ইউএসের ইম্পোর্টের ক্ষেত্রে ইন্ডিয়ার শেয়ার কতটা, তার মানে ইউএস যে প্রোডাক্টগুলো ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন কান্ট্রি থেকে ইম্পোর্ট করছে, সেখানে ইন্ডিয়ার শেয়ার রেসপেক্টিভ প্রোডাক্টগুলোর ক্ষেত্রে কতটা। তো সেক্ষেত্রে কিন্তু দেখো অ্যামাউন্টটা কিন্তু ড্রাস্টিক্যালি লো। সেক্ষেত্রে আমরা ক্যাপিটাল গুডসের ক্ষেত্রে 2% দেখছি, টেক্সটাইলের ক্ষেত্রে 9%, জেমস অ্যান্ড জুয়েলারির ক্ষেত্রে 13%। তো ডেফিনেটলি এক্ষেত্রে একটা জিনিস কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল যে ইন্ডিয়ার এক্সপোর্টেবল প্রোডাক্টের মধ্যে ইউএসে যে শেয়ারটা সেটা অনেকটা বেশি। সুতরাং সেক্ষেত্রে এই উচ্চ হারে ট্যারিফ ইম্পোজ করার ফলে ইন্ডিয়ার যতটা পোটেনশিয়াল লস হবে, সেই পরিমাণ লসের কোনো কিন্তু সম্ভাবনা নেই ইউএসের ক্ষেত্রে, কারণ ইউএসের কিন্তু টোটাল ইম্পোর্ট বাস্কেটে ইন্ডিয়ার এই ধরনের প্রোডাক্টের শেয়ার কিন্তু কম্পেয়ার টু ইন্ডিয়ার অনেকটাই নেগলিজেবল, রাইট। তো কাজেই সেক্ষেত্রে আমরা কিন্তু এই ট্যারিফের ইম্পোজ করার ফলে যে সমস্ত সেক্টরসের প্রচণ্ড হাই ভলিউমে এর ইম্প্যাক্টটা দেখলাম, ইম্প্যাক্ট অন এক্সপোর্টসের ক্ষেত্রে হাই ভলিউম দেখলাম, ক্যাপিটাল গুডসের ক্ষেত্রে, টেক্সটাইল জেমসের ক্ষেত্রে মডারেট ওয়েতে দেখলাম, এবং ফার্মাসিউটিক্যাল স্মার্টফোনের ক্ষেত্রে সেটা লো, ওয়্যারাস কেমিক্যালস ফুডস বেভারেজের ক্ষেত্রে সেটা হাই। এবং এই পোটেনশিয়াল ট্যারিফ ইম্পোজ করার ফলে যে লসেস, সেটা যদি ইম্প্যাক্ট আমরা মানিটারি ভ্যালুতে কনসিডার করি, সেটা প্রায় $44 বিলিয়ন লসের একটা সম্ভাবনার কথা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাকর্ডিং টু ডেটা, যে ডেটাটা স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর গ্লোবাল এসপি গ্লোবালের রেটিং অনুযায়ী এই বিষয়টা আমরা অবজার্ভ করেছি। সুতরাং এখান থেকে কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল যে এটা কিন্তু একটা যথেষ্ট পরিমাণ প্রেশার ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে ক্রিয়েট করবে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, ইন্ডিয়া কিন্তু ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি। ইন্ডিয়া যে টোটাল ভলিউম অফ এক্সপোর্ট আর ইন্ডিয়া যে টোটাল ভলিউম অফ ইম্পোর্ট, সেটা যদি কম্পেয়ার করি, তো ইন্ডিয়ার ইম্পোর্টের ভলিউম এক্সপোর্টের ভলিউমে চেয়ে কিন্তু অনেকটা বেশি। তার মানে আমার যদি সেই জায়গা থেকে আমার যদি এক্সপোর্টের পোটেনশিয়ালিটিটা লস হয়, তাহলে ফরেন কারেন্সি আর্নিং আমার কমছে, ওয়্যারাজ আমি অলওয়েজ একটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি, তো আমাকে ইম্পোর্ট তো করতেই হবে। তো আমরা এক্সপোর্টের যে ফরেন কারেন্সি আর্নিং, সেটা দিয়ে ইম্পোর্টের বিলটাকে রিফিনান্স করি। তো সেক্ষেত্রে আমরা একটা হিউজ ক্রাইসিসের মধ্যে পড়ছি বা পড়তে চলেছি, সেই বিষয়টা বোঝাই যাচ্ছে। এবং সেক্ষেত্রে দেখো, আমরা যদি ইউএসের সঙ্গে ইন্ডিয়ার ট্রেড প্যাটার্নটা বিফোর দ্য ইম্পোজিশনস অফ দ্য ট্যারিফ দেখি, তাহলে কিন্তু যথেষ্ট ট্রেড সারপ্লাসেই আমরা ছিলাম, রাইট। তো সেক্ষেত্রে এটা খালি ইউএসের সঙ্গে ইন্ডিয়ার রিলেশনশিপটা বলা হচ্ছে, রাইট। তো সেক্ষেত্রে আমরা এক্সপোর্টের ভলিউম দেখেছিলাম $8.3, ইম্পোর্টের ভলিউম যেখানে $4 বিষয়টা দেখছি, এবং সেটা জুন 2025 এই সময়টাকে ঘিরে দেখছি। সুতরাং সেক্ষেত্রে অলরেডি আমরা একটা ট্রেড সারপ্লাস একটা ভালো পজিশনে ছিলাম, এবং সেক্ষেত্রে আমরা জিডিপির গ্রোথের ক্ষেত্রেও আমরা দেখেছি সেটা কোয়াইট রেকমেন্ডেবল ছিল বিফোর দ্য ইম্পোজিশনস অফ দ্য ট্যারিফ। সুতরাং সিচুয়েশনটা কিন্তু যথেষ্ট বেটার একটা সিচুয়েশনে ছিল, রাইট। কিন্তু সেই জায়গা থেকে এই ইম্পোজিশনস অফ ট্যারিফ কীভাবে ইম্প্যাক্টটা সৃষ্টি করছে, সেটার পোটেনশিয়াল ভলিউম অফ লস অফ এক্সপোর্ট আর্নিং, সেটা আমরা দেখলাম, রাইট। এরপরে আমরা নেক্সট যে ইম্প্যাক্টটার কথা বলবো, সেটা হচ্ছে কারেন্সি অ্যান্ড ইনভেস্টমেন্ট। তো রুপির ডেপ্রিসিয়েশনসের বিষয়টা দেখছি। তো রুপির ডেপ্রিসিয়েশনের বিষয়টা কীরকম বলেছে দেখো, ইন্ডিয়াস রুপি হ্যাজ fallen a record low of 88.31 against the US dollar, making Asia's worst performing major currency in 2025. এবং সেক্ষেত্রে বলেছে দেখো, the rupee has fallen 3% against the dollar this year, making it Asia's worst performing major currency. তার মানে এতটা হিউজ ভলিউমে ইন্ডিয়ান রুপির ভ্যালুটা ডলারের এগেনস্টে ফল করাটা আমরা কিন্তু হালেও দেখিনি। তো সেই পরিমাণ রুপির ডেপ্রিসিয়েশনের বিষয়টা দেখলাম। এবার প্রশ্ন হচ্ছে, এটা তো আমরা পড়ছি, মানে এর পেছনে ইকোনমিক ইমপ্লিকেশনসটা কী আছে? আচ্ছা দেখো, যখন এই ট্রাম্পের এই ট্যারিফ নীতির ফলে ইন্ডিয়ার এক্সপোর্টের আর্নিং কমছে, তার মানে ডেফিনেটলি ইন্ডিয়ার এক্সপোর্টটা অবভিয়াসলি ফল ডাউন করছে, এক্সপোর্ট আর্নিং ফল ডাউন করছে। এক্সপোর্ট আর্নিং ফল ডাউন করলে ডেফিনেটলি আমাদের যে 4x আর্নিং, সেই 4x আর্নিংটা ডেফিনেটলি কমছে।
রাইট। এবার ইন্ডিয়া কিন্তু ডে ওয়ান থেকে ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি, তো আমার ইম্পোর্টটা তো যা আছে সেটা আমাকে করতেই হবে, সেটা তো আমি আর কোনোভাবে চেঞ্জ করতে পারবো না। তো ইম্পোর্টটা একটা কনস্ট্যান্ট লেভেলে রয়েছে, ওয়্যারাজ এক্সপোর্টের ভলিউমটা কমেছে। তার মানে আমরা এটা বলতে পারি যে এক্ষেত্রে ডিমান্ড ফর ডলার কেন? ইম্পোর্ট করতে গেলে তোমার তো ডলারের ডিমান্ড লাগবে, তাহলে ইম্পোর্টার্সরা ডেফিনেটলি ডলারের ডিমান্ড করে। ডিমান্ড ফর ডলার গ্রেটার দ্যান সাপ্লাই অফ ডলার। তো সাপ্লাই অফ ডলার কাদের দিক থেকে আসে? এক্সপোর্টার্সের দিক থেকে আসে। অ্যান্ড ডিমান্ড ফর ডলার কাদের দিক থেকে আসে? ইম্পোর্টার্সের দিক থেকে আসে। তো ডিমান্ড ফর ডলার ইজ হায়ার দ্যান দ্য সাপ্লাই অফ ডলার, কারণ ইম্পোর্টের ভলিউমটা আমার হাই, ওয়ারেজ এক্সপোর্টের ভলিউমটা আমরা লো। তাহলে এবার নর্মাল আমরা যদি ডিমান্ড সাপ্লাই লজিকে যাই, কোনো একটা প্রোডাক্টের ডিমান্ড বেশি সাপ্লাই কম, এখানে প্রোডাক্টটাই হলো ডলার, তার মানে ডেফিনেটলি এখানে ভ্যালু অফ ডলার কী হবে? ভ্যালু অফ ডলার ডেফিনেটলি এখানে ইনক্রিজ করবে। যেমনভাবে জিনিসের দাম বাড়ে, ঠিক আছে, ভ্যালু অফ ডলার ইনক্রিজ করছে। ভ্যালু অফ ডলার ইনক্রিজ করলে ইন্ডিয়ান রুপির ভ্যালু কী হবে বলো? ফল করবে। তাহলে ইন্ডিয়ান রুপির ভ্যালু কিন্তু ডেপ্রিসিয়েট করলো, এবং এই ডেপ্রিসিয়েশনটা কিন্তু ওয়ার্স্ট পারফর্মিং কারেন্সি হিসাবে ইন্ডিয়ান কারেন্সিকে কিন্তু ডেপিক্ট করলো 2025-এ, রাইট। তো সেই কথা বলা রয়েছে, এবং এক্ষেত্রে একটা জিনিস বলা হয়েছে, দেখো দ্য ফল কেম ইন টু বিফোর দ্য ডেটা অন দ্য ফ্রাইডে শোজ দ্যাট দ্য জিডিপি অন দ্য এপ্রিল টু জুন, আমরা একটু আগেই পড়েছি যে এপ্রিল টু জুনের এই যে ফাইন্যান্সিয়াল ইয়ারে কোয়ার্টার 1 2025 থেকে 26-এর এই যে কোয়ার্টার 1-এ আমরা জিডিপি পারফরমেন্স সেটা যথেষ্ট রেকমেন্ডেবল দেখেছিলাম, কিন্তু তখনও তো এই জিনিসটার ইমপ্লিকেশনসটা আসেনি বা এই ইম্পোজিশনসটা হয়নি। তো এই ইম্পোজিশনসটা হওয়ার ফলে কিন্তু এই নেগেটিভ ইম্প্যাক্টটা আমরা দেখছি, এবং সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে however punishing levies announced by the US President Donald Trump, who blamed that the country's purchase of Russian oil for funding Moscow's war in Ukraine are widely expected to dump future growth. তো এখানে অ্যালিগেশনসটা দেওয়া হচ্ছে যে ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে যে ক্রুড পেট্রোলিয়ামটাকে ইম্পোর্ট করছে সেটা রাশিয়ার আর্নিং বাড়াচ্ছে, এবং সেটা কিন্তু ইউক্রেন রাশিয়ার ওয়ারের ফান্ডিং হিসাবে মোস্টলি সেটা যেন চ্যানেলাইজ করা হচ্ছে, এবং সেই ওয়ারটাকে ইনডাইরেক্টলি ইন্ডিয়া যেন ফাইন্যান্স করছে, এরকম একটা অ্যালিগেশনস ইন্ডিয়ান ইকোনমির ওপরে আমরা আনতে দেখি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে, এবং তার ফলে কিন্তু একটা পানিশিং অ্যাটিটিউড হিসাবে কিন্তু এই 50% ট্যারিফের বিষয়টাকে ওরা জাস্টিফাই করছে, মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন জাস্টিফাই করছে। তো এবার ইন্ডিয়ান ইকোনমি এটার জন্য মোকাবিলা করার জন্য প্রাইমারিলি যেটা করেছিল সেটা হচ্ছে যে দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সোল্ড ডলার টু সাপোর্ট দ্য রুপি। তার মানে এক্ষেত্রে যদি এইরকম অবস্থা ইন্ডিয়ান রুপি ভ্যালু ক্রমাগত ডেপ্রিসিয়েট করছে, এরকম একটা অবস্থাতে ইন্ডিয়ান রুপির ভ্যালুটাকে আপলিফ্ট করার জন্য আরবিআই কী করলো? ফরেক্স মার্কেটে ডলার সেল করতে আরম্ভ করলো। এবার যেই ডলার সেল করতে আরম্ভ করবে তার ফলে কি হবে? সাপ্লাই অফ ডলার গ্রেটার দ্যান ডিমান্ড ফর ডলার হবে বিষয়টা, কারণ এখানে সাপ্লাইটা বেড়ে যাচ্ছে। তা যদি হয় তার মানে ভ্যালু অফ ডলার কী হবে বলো? ভ্যালু অফ ডলার ডেফিনেটলি এখানে ফল করবে, তার ফলে ইন্ডিয়ান রুপির ভ্যালুটা একটু বাড়ার সম্ভাবনা বা অ্যাপ্রিসিয়েট হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমাকে তো এটা করতেই হবে, আমাকে তো এই স্ট্র্যাটেজিক মুভটা করতেই হবে, এবং এই স্টেবিলাইজেশনসটাকে নিতেই হবে, কারণ আমি যদি এই স্টেবিলাইজেশনস পলিসিটা না কোনোভাবে নিই তাহলে কিন্তু ডেফিনেটলি ইন্ডিয়ান রুপির ভ্যালুটা ক্রমাগত এক র্যান্ডম ফল করতেই থাকবে, এবং যেটা কিন্তু ডেফিনেটলি এক তো আমাদের ফরেন কারেন্সি আর্নিং কমাচ্ছে, এবং নেক্সট যেটা হচ্ছে কোনো বিদেশি বিনিয়োগ আমাদের দেশে আসাটা কিন্তু এত ইজিয়ার নোটে হবে না, কারণ যদি কোনো দেশের কারেন্সির ভ্যালু এতটা ডেপ্রিসিয়েট করে তো সেই কান্ট্রিতে কিন্তু কোনো এফডিআই পিআই আমরা কিন্তু সেরকমভাবে আসতে দেখি না, সেটা আবার সেকেন্ড টায়ার অফ নেগেটিভ ইম্প্যাক্টের দিকে যেতে পারে, রাইট। তো সেক্ষেত্রে ভ্যালুটাকে একটুখানি সাপোর্ট করার জন্য কিন্তু আরবিআই ইন্টারন্যাশনাল মার্কেটে ডলার সেল করার জন্য পদক্ষেপ নেয়। তো এগুলো সবই অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স, যেটা দিয়ে আমরা একটা সিচুয়েশনটাকে মোকাবিলা করার চেষ্টা করছি। তো এখানে কারেন্সি অ্যান্ড ইনভেস্টমেন্ট একটু আগে আমরা ডেফিনেটলি যেটা বললাম ইন্ডিয়ান রুপির ভ্যালুটা ডেপ্রিসিয়েট করছে, একই রকমভাবে ফরেন ইনভেস্টমেন্টও আউটফ্লো হয়ে যাবে অবভিয়াসলি। যদি কোনো দেশের কারেন্সির ভ্যালু এক নাগারে ক্রমাগত কমতে থাকে ডেফিনেটলি সেটা ইনভেস্টমেন্টের উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। এর ফলে দেখা যাচ্ছে ওভার 13 বিলিয়ন হ্যাজ বিন উইথড্রন বাই ফরেন ইনভেস্টার্স, মানে $13 বিলিয়ন আমরা দেখছি ফরেন ইনভেস্টার্সরা উইথড্র করে নিয়েছে দিস ইয়ারে, যেটা কিন্তু
অ্যানাদার ওয়েতে আমাদের কারেন্সির ওপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু ফেলতে চলেছে। জব লসেস যদি বলি তাহলে অবভিয়াসলি যে সমস্ত প্রোডাক্টগুলো ইন্ডিয়া ইউএসএতে এক্সপোর্ট করতো, মূলত টেক্সটাইল, সি ফুড, তাহলে এগুলোর ক্ষেত্রে তো নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে, কারণ একটার পর একটা কনসাইনমেন্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং প্রচুর লোকের এমপ্লয়মেন্টের উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তো বলেছে দেখো, লেবার ইন্টেন্সিভ সেক্টরস আর ফেসিং সিগনিফিকেন্টলি থ্রেটস উইথ পোটেনশিয়াল জব লসেস ইন টেক্সটাইল, ফুড, ওয়্যার, জুয়েলারি, সি ফুড ইন্ডাস্ট্রিজ, এগুলোর উপরে যথেষ্ট নেগেটিভ ইম্প্যাক্ট আমরা দেখলাম। সেটা এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কনসার্ন হিসাবে আমরা দেখছি। নেক্সট কি আছে দেখো, ডিপ্লোম্যাটিক অ্যান্ড স্ট্র্যাটেজিক রিপার্কেশন, সে বিষয়টা কি বলবো। এই বিষয়টার ফলে এটা অ্যাকচুয়ালি স্ট্রেটেন দ্য ইউএস ইন্ডিয়া রিলেশনশিপ। তো ইউএস ইন্ডিয়া রিলেশনশিপের ক্ষেত্রে একটা প্রচণ্ড নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে এই ট্রাম্পের ট্যারিফ নীতি। বলেছে দেখো, দ্য ট্যারিফ হ্যাভ স্ট্রেটেন দ্য ডিপ্লোম্যাটিক টাইজ উইথ দ্য কনসার্ন ইন্ডিয়া মে পাইভট টুয়ার্ডস দ্য ক্লোজার রিলেশনশিপ উইথ দ্য চায়না অ্যান্ড রাশিয়া। তো বুঝতেই পারছো জিওপলিটিক্যাল সিচুয়েশনটাই ডিফারেন্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আমরা দেখছি। তার কারণ হচ্ছে যেহেতু এই নেগেটিভ ইম্প্যাক্টটা ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে খুব লার্জ ওয়েতে পড়েছে এবং বিভিন্ন ডেটা আমাদের সেটাই শো করেছে। এর আগে যে বিষয়টা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে ডিফেন্স অ্যান্ড ট্রেড নেগোসিয়েশনস বিফোর দ্য ইম্পোজিশনস অফ দ্য ট্যারিফ। সেটা ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ইন্ডিয়া হ্যাড প্রিভিয়াসলি রিডিউস দ্য ট্যারিফ অন সার্টেন ইউএস গুডস অ্যান্ড অফার দ্য ইনক্রিজ ইম্পোর্ট অফ দ্য ইউএস এনার্জি অ্যান্ড ডিফেন্স ইকুইপমেন্টস টু অ্যাড্রেস দ্য ট্রেড কনসার্ন। তো ডেফিনেটলি ইন্ডিয়া কিন্তু বিফোর দ্য ইম্পোজিশন অফ দ্য ট্যারিফ ইউএসের বেশ কিছু ইম্পোর্টেবল প্রোডাক্টের ওপরে কিন্তু ট্যারিফটা রিডিউস করেছিল, রাইট। তো যেটা ডেফিনেটলি ইউএস গভর্নমেন্টের ক্ষেত্রেও কিন্তু এটা সুবিধাজনক পদক্ষেপ ছিল, কিন্তু ওরা অন্যরকমভাবে বিষয়টাকে ট্রিট করে এবং ডেফিনেটলি ইন্ডিয়াকে তার জন্য ব্লেম করা হচ্ছে এবং সেই হিসাবে পানিশেবল একটা অফেন্স হিসাবে ইন্ডিয়ার ওপরে অ্যাডিশনালি ট্যারিফটা ইম্পোজ করা হয়ে থাকে। তো এই যে রিলেশনশিপটা আমরা মেনটেন হতে দেখেছিলাম, তো সেটার ক্ষেত্রেও নেগেটিভ ইম্প্যাক্ট অবভিয়াসলি আসবে, কারণ ডেফিনেটলি আমি তোমার প্রোডাক্টের উপরে ট্যারিফ রিডিউস করছি, ওয়্যারাজ তুমি যদি আমার প্রোডাক্টের উপর ট্যারিফ ইনক্রিজ করো, তো এটা তো কখনো হতে পারে না ওয়ান ওয়ে রিলেশনশিপ, রাইট। তো সেক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট এগুলোর ক্ষেত্রেও আমরা দেখবো, ওয়ার ওয়েপেন্সের ক্ষেত্রে বা অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে। নেক্সট দেখো, গভর্নমেন্ট রেসপন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক পাইভট। এত কিছুর পরও যেটা বিষয় হচ্ছে যে সরকার এটাকে কিভাবে দেখছে এবং তার জন্য কী কী পদক্ষেপ নিচ্ছে। আমরা তো বিভিন্ন ইম্প্যাক্টগুলো দেখলাম। তো একটা পদক্ষেপ আমরা দেখেছি যে আরবিআই ফোরেক্স মার্কেটে ডলার সেল করে ইন্ডিয়ান রুপির ভ্যালুটাকে একটু অ্যাপ্রিসিয়েট করার কথা ভাবনা চিন্তা করে, কিন্তু আরও কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ডোমেস্টিক স্টিমুলাস মেজার্স। তো তার মধ্যে কি আছে দেখো, দ্য মোদি গভর্নমেন্ট অ্যানাউন্স ট্যাক্স রিলিফ ইনক্লুডিং $12 বিলিয়ন আমরা ডেফিনেটলি ইনকাম ট্যাক্সের কাট করছি, অ্যালং উইথ দ্য জিএসটি সিম্পলিফিকেশন, যেখানে আমরা ডেফিনেটলি 2 ব্যান্ডসে জিএসটি স্ল্যাবটাকে নিয়ে আসছি। আমরা জিএসটি তো স্ল্যাব তো 4 ব্যান্ডে দেখি, 5%, 12%, 18%, 28%। তো সেখানে 2 ব্যান্ডসে এটা আনার কথা বলা হচ্ছে। এগুলো একটাই কারণ যে আমাদের ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স এই সমস্তগুলোর ক্ষেত্রেই একটু রিলিফ দেওয়া ডোমেস্টিক ইকোনমির ক্ষেত্রে, যাতে ডোমেস্টিক ইকোনমি পারচেজিং পাওয়ারটা ভালো থাকে, রাইট। তো সেই বিষয়ে বুস্টিং দ্য ডোমেস্টিক ডিমান্ডের জন্য এটা করা হচ্ছে। মার্কেট ডাইভার্সিফিকেশন স্ট্র্যাটেজিস, তো বুঝতে পারছো যে আমরা তো ইউএসের এই পদক্ষেপের জন্য ডেফিনেটলি তাদের কাছে মাথা নত করতে চাই না বা রাজি নই। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি আমরা আমাদের ট্রেড পার্টনারগুলোকে ডাইভার্সিফাইড করার কথা ভাবনা চিন্তা করছি। বলেছে দেখো, ইন্ডিয়াস এক্সপোর্টস আর অ্যাক্টিভলি সিকিং অল্টারনেটিভ মার্কেটস, যেমন ল্যাটিন আমেরিকা, মিডল ইস্ট অ্যান্ড আদার এশিয়ান কান্ট্রিজ টু রিডিউস ডিপেন্ডেন্সি অন দ্য ইউএস। তো ডেফিনেটলি ইউএসের উপর ডিপেন্ডেন্সিটা কমিয়ে এই ধরনের কান্ট্রির ওপরে আমরা ডেফিনেটলি নির্ভরশীলতা বাড়াবার কথা ভাবছি। আচ্ছা, এরপরে মনিটারি পলিসি যদি বলি, সেটার ক্ষেত্রে কি বলা হচ্ছে, The Reserve Bank of India has kept interest rate unchanged at 5.50% with the potential monetary easing giving the low retail inflation rate. তার মানে ডেফিনেটলি আমরা চাইছি মনিটারি পলিসির ক্ষেত্রেও আমরা রেটস, রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু ডেফিনেটলি তার কি পলিসি রেট, যেটাকে আমরা রেপো রেট বলে থাকি, সেটাকে আনচেঞ্জ রাখছে, যাতে কিনা ইকোনমিটাকে একটু কিন্তু স্টেবিলাইজ ওয়েতে ট্রিট করা যেতে পারে, তাহলে ইকোনমিতে যেন ইজিং হয় লোনের অ্যাভেলেবিলিটিটা, রাইট। তো সেই বিষয়টা আমরা চাইছি, মানে যা কিছু পদক্ষেপ নিচ্ছি সেটা কিন্তু ডোমেস্টিক ডিমান্ডটাকে স্টিমুলেট করার জন্য, রাইট। তো সেই বিষয়টার কথা আমরা দেখেছি এবং একই সঙ্গে আমাদের ট্রেডিং পার্টনারটাও কিন্তু চেঞ্জ করার কথা ভাবনা চিন্তা চলছে। এরপরে যেটা বলবো যে এই সমস্ত পলিসি আমরা নিয়েছি এবং কী কী ইম্প্যাক্ট হয়েছে সেগুলো আমরা পড়লাম। তো রাইট নাও আমরা কি দেখছি? রাইট নাও যেটা দেখছি সেটা হচ্ছে সার্জ অফ ম্যানুফ্যাকচারিং গ্রোথ।
এবার যেটা আসছে সেটা পজিটিভ ইম্প্যাক্টের কথা বলছি, যে ইকোনমিক রেজিলিয়েন্সেস অ্যান্ড গ্রোথ মোমেন্টাম। তো সেক্ষেত্রে বলেছে দেখো, ডেসপাইট দ্য ট্যারিফ ইন্ডিয়া রেকর্ডেড দ্য ফাস্টেস্ট ম্যানুফ্যাকচারিং এক্সপ্যানশন, ফাস্টেস্ট ওয়েতে ম্যানুফ্যাকচারিং এক্সপ্যানশন হয়েছে ইন দ্য 17 ইয়ার্স ইন আগস্ট, মানে বিগত 17 বছরের মধ্যে ফাস্টেস্ট ওয়েতে আমরা ম্যানুফ্যাকচারিং সেক্টরটার ক্ষেত্রে এক্সপ্যানশন দেখেছি। এবং সেক্ষেত্রে পারচেজিং ম্যানেজার ইন্ডেক্স বলে একটি ইন্ডেক্স হয়, এই ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি কী বোঝায়? এই ইন্ডেক্সটা একটা ইন্ডিকেটার্স, যে ইন্ডিকেটার্সটা বোঝায় যে আমরা ইন্ডিয়া যারা টপ কর্পোরেট বডিজ রয়েছে তাদের কাছে বেসিক কিছু বিষয়গুলোর ওপরে আমরা ডেটা ডেফিনেটলি তাদের কাছ থেকে চেয়ে থাকি। যেমন মনে করো সেক্ষেত্রে সাপ্লায়ার ঠিক মতো করে সাপ্লাই টাইমলি করছে কিনা, বা তার প্রোডাক্টের ইকোনমিতে ডিমান্ড কীরকম আছে, স্টক র মেটেরিয়ালস স্টকের কী পরিমাণ ডেপ্রিসিয়েট হচ্ছে। তো এগুলো দেখে বেসিকলি এই কোয়েশ্চেনিয়ার অনুযায়ী তাদের যে উত্তরটা বা তাদের যে আনসারটা সেটার উপরে ভিত্তি করে আমরা গ্রোথ মোমেন্টাম অফ দ্য ম্যানুফ্যাকচারিং সেক্টরস কিন্তু সেটা জাস্টিফাই করে থাকি। এবং সেটা যেমন পিএমআইটা ম্যানুফ্যাকচারিং সেক্টরের ক্ষেত্রে হয়, সার্ভিস সেক্টরের ক্ষেত্রে হয়। তো বলা হয় যদি 50%-এর ওপরে যদি পিএমআইটা চলে যায় তাহলে কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টরটা বা সার্ভিস সেক্টর, যে সেক্টরের কথাই তুমি বলবে, সেটা এক্সপ্যানশনারি মোডে যাবে। আর বিলো 50% হলে কিন্তু সেটা কন্ট্রাকশনারি মোড ধরা হয়। তো সেক্ষেত্রে কিন্তু 59.3, তার মানে এটা অ্যাবভ 50%, তার মানে এক্সপ্যানশনারি মোডে কিন্তু পিএমআইটা আমরা দেখছি, যেটা কোয়াইট রেকমেন্ডেবল। এবং ডেফিনেটলি জিডিপি গ্রিউ বাই 7.8%। তো এটা এপ্রিল টু জুন কোয়ার্টারে আমরা যেটা দেখেছি সেটা ডেফিনেটলি বোঝায় যে একটা স্ট্রং ডোমেস্টিক ডিমান্ড না হলে এই বিষয়টা কখনো অ্যারাইভ করা যায় না। আর কি আছে দেখো, প্রাইভেট কনজামশন অ্যান্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার বোথ রোজ, তার মানে প্রাইভেট কনজামশন যাতে বাড়ে তার জন্যই তো আমরা এই ধরনের ট্যাক্সের বিভিন্ন ধরনের রিলিফ, ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্সের নানা ধরনের রিলিফের কথা আমরা দিয়েছি। এবং তার সঙ্গে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যেটাকে আমরা ক্যাপেক্স বলি, তো সেটাও কিন্তু ডেফিনেটলি যথেষ্ট বেশি পরিমাণে কিন্তু সেটার ভলিউমটা আমরা দেখেছি, যেটা কিন্তু ডেফিনেটলি সাহায্য করবে ইন্ডিয়ান ইকোনমিকে এই ক্রাইসিস সিচুয়েশন থেকে ওভারকাম করতে। তাহলে এগুলো কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট, ডেসপাইট অফ সাচ আর নেগেটিভ সিচুয়েশন, আমরা কিন্তু এই পজিটিভ ইম্প্যাক্টগুলো ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অবজার্ভ করেছি। এবং লাস্টলি যেটা বলার সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক এনগেজমেন্ট আমরা যদি বলি, তো সেক্ষেত্রে আমরা ইউএসের সঙ্গে কীরকমভাবে বিষয়টাকে দেখতে চাইছি। তো সেক্ষেত্রে বলা হচ্ছে দেখো, অ্যানালিস্ট ওয়ার্ন দ্যাট ট্যারিফ রিস্ক derailing the decades of US India strategic convergence। তার মানে ডেফিনেটলি আমাদের এই ধরনের ট্রাম্পের ট্যারিফ নীতির ফলে একটা ডিরেলিং হয়ে যাওয়া সম্পর্কের মধ্যে ইন্ডিয়ার সঙ্গে ইউএসের যে রিলেশনশিপ সেটা আমরা দেখছি, এবং সেটা কনভার্জেন্স মোডে এখন আর নেই, সেটা ডাইভার্জেন্ট মোডে চলে গেছে। এবং ইন্ডিয়া কিন্তু ক্লোজার ইনটু দ্য অরবিট অফ দ্য চায়না, রাশিয়া অ্যান্ড ব্রিক্স ব্লক। তো যেটা কিন্তু একটা পোটেনশিয়াল থ্রেট ইন দ্য কনটেক্সট অফ ইউএস ইকোনমি এবং ওয়ার্ল্ড ইকোনমির ক্ষেত্রে জিওপলিটিক্যাল সিচুয়েশনটাও কমপ্লিটলি ডিফারেন্ট ওয়েতে মুভ করার কথা আমরা দেখছি। তো এটাই ছিল বেসিকলি অ্যাজ এ হোল ট্রাম্পের ট্যারিফ নীতির ইম্প্যাক্ট ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে। আশা করি ক্লাসটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। সবাই মন দিয়ে পড়াশোনা করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।